আসসালামু আলাইকুম। প্লট কেনার আগে এ টু জেড কি বিষয়গুলো চেক করতে হবে, কি পেপারস চেক করতে হবে, কোন কোন দিকগুলো খুব ভালো করে যাচাই করতে হবে, এই যাবতীয় বিষয়গুলো থাকতেছে আজকের এই ভিডিওতে। প্রিয় ভাই বোনেরা, বর্তমান বাংলাদেশে এমন একটা পরিস্থিতি, যারা প্লট কেনেন 100 জনের মধ্যে 60 জনে প্রতারিত হন, প্রতারণার শিকার হচ্ছেন। তো এই জন্য আজকে এ টু জেড একটা প্লট কেনার আগে যে বিষয়গুলো দেখাবো, এই বিষয়গুলো যাচাই করে যদি আপনি প্লট কেনেন, তাহলে আপনি এই প্রতারণার বেড়াজাল থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করি। আজকে মোটামুটি 9টা বিষয়ে পরামর্শ দেব, 9টা দিক যাচাই করবেন। এই 9টা দিক যদি যাচাই করে যে কোনো প্লট কেনেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, কেউ আপনাকে ঠকাতে পারবেন না ইনশাল্লাহ, কিংবা আপনি প্রতারণার শিকার হবেন না। 100% নিখুঁত যেটা, সেটাই আপনি ক্রয় করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর বিষয় যেটা সবার আগে চেক করবেন, সেটা হলো যেই ডেভেলপার কোম্পানি থেকে আপনি প্লটটা কিনতেছেন, ওই ডেভেলপার কোম্পানির পূর্বের রেপুটেশন কেমন, ইতিপূর্বে সে কয়টা প্রজেক্ট সম্পন্ন করছে, সেই প্রজেক্টগুলো যার কাছে কিস্তিতে হোক কিংবা নগদ টাকায় হোক প্লট যে বিক্রি করছে, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন। যারা প্লটগুলো কিনে বর্তমান বাসাবাড়ি করে আছে কিংবা খালি রাখছে, তাদের সঙ্গে আপনারা কথা বলবেন যে আপনি ওই কোম্পানির কাছ থেকে যে নিলেন, আপনি প্লটটা কিনছেন, এতে করে আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হওয়া লাগছে কিনা, কিংবা এটা নিতে আপনাকে দৌড়াদৌড়ি কিংবা অতিরিক্ত টাকা বা হিডেন কস্ট দিতে হয়েছে কিনা, এই বিষয়গুলো আপনি চেক করবেন। প্রথমত ওই কোম্পানির রেপুটেশনটা আপনি যত মাধ্যমে পারেন চেক করবেন। তার পূর্বে যতগুলো প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলোর সম্পর্কে একটু করে খোঁজ নেবেন, এবং যারা প্রজেক্টগুলো কিনছে তাদের সঙ্গে অন্তত 10 জনের সঙ্গে আপনি পার্সোনালি মোবাইল দিয়ে যোগাযোগ করবেন। ঠিক আছে? তাহলে 1 নম্বর হলো কোম্পানির রেপুটেশন চেক করা। 2 নম্বর হলো প্রজেক্টের অনুমোদন নিয়েছে কিনা। আপনি যেই প্রজেক্ট থেকে প্লটটা কিনতে চাচ্ছেন, ওই প্রজেক্টটা এটা কি অনুমোদিত নাকি অনুমোদনহীন, এটা কোথায় থেকে অনুমোদন হয়। এটা যদি ঢাকায় হয় তাহলে রাজুক থেকে অনুমোদন হয়, আর এটা যদি চট্টগ্রামে হয় তাহলে সিডিএ থেকে হয়, এটা যদি খুলনায় হয় তাহলে কেডিএ থেকে হয়, আর এটা যদি রাজশাহীতে হয় তাহলে আরডিএ থেকে হয়, আর এটা যদি কোনো পৌরসভায় হয় তাহলে পৌরসভা থেকে অনুমোদন নিতে হয়, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন থেকে, কিংবা ইউনিয়ন পর্যায়ে হলে উপজেলা পর্যায় থেকেই এটা অনুমোদন নিতে হয়। তো ওটা দেখবেন যে সে যার কাছ থেকে যেই প্রজেক্টটা থেকে আপনি প্লট কিনতেছেন, ওই প্রজেক্টটা অনুমোদিত কিনা। এটা কিভাবে বুঝবেন? যিনি প্রজেক্টটা বিক্রি করতেছেন তিনি তো অবশ্যই প্রজেক্টের সামনে অবশ্যই সাইনবোর্ড দিয়েছেন। সেই সাইনবোর্ডে একটা স্মারক নম্বর লেখা থাকবে, অনুমোদিত স্মারক নম্বর। তো এই অনুমোদিত স্মারক নম্বর, এটা কি তার বানানো স্মারক নম্বর না এটা আসলেই অনুমোদিত, এটা চেক করার জন্য অনলাইনে কিংবা অফলাইনে আপনি যদি ঢাকায় হয় তাহলে রাজুক থেকে কিংবা যে কোনো জায়গায়, সেই জায়গা থেকে আপনি সরাসরি অ্যাপ্রুভাল প্রজেক্ট লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে এই নাম্বারটা এবং এই প্রজেক্টের নাম সহ এই নাম্বারটা আছে কিনা এটা চেক করে নেবেন। যদি এটা অনুমোদন হয়, অনুমোদিত যারা প্রজেক্ট হয়, তাহলে এখানে 50% প্রায় ভয়ের আশঙ্কা আর থাকে না। ঠিক আছে? তাহলে 1 নম্বর হলো কোম্পানির রেপুটেশন চেক করবেন। 2 নম্বর হলো প্রজেক্টটা অনুমোদিত কিনা সেটা চেক করবেন। 3 নম্বর বিষয় হলো আপনার উদ্দেশ্য কি। আপনি এটা কি আসলে আবাসন করার জন্য নিচ্ছেন নাকি বাণিজ্য করার জন্য নিচ্ছেন? প্লটটা কিনতেছেন কি আজ থেকে কিনে ফেলে রেখে 5 বছর পরে বেশি দামে বিক্রি করার জন্য, নাকি ওই প্লটটা কিনে বাড়ি করার জন্য? এইসব বিষয় যাচাই করবেন। যদি আপনি বাড়ি করার জন্য ক্রয় করে থাকেন, তাহলে দেখবেন আশেপাশের স্কুল, কলেজ, হাসপাতাল, বাজার ঘাট কত দূর, এই বিষয়গুলো যাচাই করে নেবেন। আশেপাশের গ্রাম কীরকম বা মানুষের মন মানসিকতা কীরকম। আপনি হুট করে বাসা করলেন, কিন্তু বাসা করার পরে দেখা যাচ্ছে যে আপনার মন মানসিকতার সাথে এলাকার মানুষের মন মানসিকতা সেরকম মিলতেছে না। তো এই জন্য চেষ্টা করবেন, সারা বাংলাদেশেই জমি পাওয়া যায়, যেই বিভাগে আপনাকে থাকতে ভালো লাগে সেখানেই আপনি প্লট বা জমি কিনবেন, সেখানেই আপনি বাসা করবেন। ঢাকায় যে থাকতে হবে বিষয়টা তেমন না, কিংবা ঢাকার বাইরেই যে যেতে হবে তেমনও বিষয়টা না। তো আপনি আপনার মন মানসিকতার জন্য সব দিক থেকে ভালো থাকে, এই বিষয়গুলো যাচাই করে নেবেন। 2 নম্বর হলো যদি বাণিজ্যিকভাবে আপনি কিনতে চান, তাহলে বিবেচনা করবেন যে প্লটটা নিচ্ছেন এটা আগামী 5 বছর পরে ওই জায়গাটা, যে জমিটা নিচ্ছেন ওই জমির আশেপাশে বা ওই প্লটের আশেপাশে আর্থিকভাবে উন্নতি হওয়ার কোনো সুযোগ আছে কিনা। আগামী 5 বছরে ওখানে ওর আশেপাশে কোনো এপিজেড কিংবা কোনো বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি কোনো প্রজেক্ট
হওয়ার সম্ভাবনা আছে কিনা, যার কারণে ওই জমিটার দাম বাড়তে পারে। এইসব বিষয় যাচাই করবেন। যদি কোনো সম্ভাবনা থাকে যে ওই প্রজেক্টের দাম বা ওই জমিগুলোর দাম আগামী 5 বছরে আকাশচুম্বী হবে, তাহলে অবশ্যই আপনি ওখানে প্রজেক্ট বা আপনি প্লট কিনে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে 3 নম্বর হলো আপনার উদ্দেশ্য যাচাই করবেন। 4 নম্বর টার্মস অফ কন্ডিশন বা শর্তাবলী। যার কাছ থেকে, যেই কোম্পানির কাছ থেকে আপনি প্লট কিনতেছেন, তিনি প্লট বিক্রি করার জন্য সুন্দর করে 2 থেকে 3 পৃষ্ঠার কিন্তু টার্মস অফ কন্ডিশন লিখে দিছে। তো এই জন্য টার্মস অফ কন্ডিশনটাকে ভালো করে পড়বেন। এটা ভালো করে যদি না পড়ে নেন, শেষ পর্যন্ত টাকা জমা দেওয়ার পরে দেখবেন যে রেজিস্ট্রেশন আপনাকে ঘুরাবে, কিংবা আপনার কাছে আরও 50% টাকা দাবি করবে। হেডেন খরচ সহ বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে জালিয়াতি করার সুযোগ রয়েছে। তো এই জন্য টার্মস অফ কন্ডিশন কী তার, এগুলো খুব ভালো করে পড়বেন। এগুলো ভালো করে পড়ার পরে যদি আপনার মনে হয় যে এখান থেকে একটা প্লট নেওয়া যায়, তাহলে নেবেন। আর যদি আপনি শুধুমাত্র দাম দেখেন যে দাম কম দাম কম দাম কম, এই বিষয়ে যাচাই করে যদি আপনি নিতে চান, তাহলে আপনি 100% প্রতারিত হবেন। এই জন্য টার্মস অফ কন্ডিশন বা শর্তাবলী কী এগুলো খুব ভালো করেই পড়বেন। 5 নম্বর বিষয় হলো টার্মস অফ কন্ডিশনগুলো ভালো করে পড়লেই আপনি বুঝতে পারবেন যে ওখানে কোনো হেডেন খরচ বা হেডেন কস্ট আছে কিনা। মনে করেন যে আপনি নগদ টাকা দিয়ে প্লটটা কিনলেন, ঠিক আছে, টাকা পরিশোধ করলেন। টাকা পরিশোধ করার পরে আপনাকে এখন স্বাভাবিকভাবে রেজিস্ট্রেশন করে দেবে, তাই না? কিন্তু দেখবেন যে তিনি আপনাকে রেজিস্ট্রেশন করে দিচ্ছেন না। কেন? আপনার কাছ থেকে ইনার ওয়ে বা ইনার রোড করেছে বা ভেতরে রাস্তা করেছে, তার জন্য কস্ট চাইবে। কিংবা ইউটিলিটি বিল, অর্থাৎ বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি যে কানেকশন করেছে, তার জন্য আলাদা খরচ চাইতে পারে। তো এই জন্য এছাড়াও আরও দেখা যাবে যে কি কাগজপত্র প্রসেসিং, হ্যাঁ, পেপারস প্রসেসিং বা বুকিং প্রসেসিং, এই বিভিন্ন অজুহাত দিয়ে আরও টাকা দাবি করার কোনো অপশন আছে কি না, হেডেন খরচ আপনার কাছ থেকে চাওয়ার মতো কোনো সে খাপ খোপড় রাখছে কি না, এটা খুব ভালো করে আপনি একটু যাচাই করে নেবেন। ঠিক আছে, তাহলে 5 নম্বরে যেটা যাচাই করবেন সেটা হলো কি হিডেন কস্ট আছে কিনা। কিংবা আপনি যদি কিস্তির ওপর যদি প্লট কেনেন, তাহলে জায়গা যাবে আপনার কিস্তি পরিশোধ হওয়ার পরে আপনাকে আপনার নাকে দড়ি লাগাই আরও নানাভাবে আপনাকে ঘোরাবে। কেননা আপনি কি 5 বছর বা 4 বছর সময় নিয়ে আপনি ওই প্লটের মূল্য পরিশোধ করেছেন, এখন তো আপনার কেনা ছাড়া কোনো উপায় নাই। কিংবা যদি আপনি বাতিল করতে চান, তারপরেও দেখা যাবে যে আপনার টাকা 100% ফেরত দেবে না, 50% ফেরত দিলেও সেটা আপনাকে 10 বছর ঘুরেই ফেরত দেবে। এই জন্য যেহেতু কিস্তির মাধ্যমে দিয়েছেন, মানে কি তার কাছে কি আপনার নাকটা বাঁধা রয়েছে, এখন সে তার নিজের মতো করে সেজন্য না ঘুরায়। এই জন্য কোনো হেডেন কস্ট আলাদা কোনো আছে কি না। ঠিক আছে, 5 নম্বর বিষয়গুলো। 6 নম্বর বিষয়, আপনি সরেজমিনে যেখানে প্লটটা কিনতেছেন সেখানে গিয়ে তদন্ত করবেন যে আসলেই ওই প্লটের কোনো অস্তিত্ব আছে কি না, নাকি 3D ম্যাপ করে অনলাইনে মার্কেটিং করতেছে। বাংলাদেশে তো এরকম প্রায় 50% দেখা যায় যে জমির কোনো অস্তিত্ব নাই, 3D ম্যাপ করে এমনভাবে শো করতেছে মনে হয় জমি একদম সব কিছু রেডি। তো এই জন্য 6 নম্বর যেই বিষয়টা চেক করবেন, একদম সরেজমিনে যেখানে প্লট আছে সেখানে আপনি সরেজমিনে যাবেন, গিয়ে দেখবেন যে আসলে প্লটের আসলে অবস্থান আছে কিনা। এবং শুধুমাত্র ওখানে গিয়েই থাকলে হবে না, সেই সঙ্গে গিয়ে দেখবেন যে ইটের দেয়াল দিয়ে প্রতিটা প্লট আলাদা করা আছে কিনা। সেই সঙ্গে ওখানে প্লটের আশেপাশে যারা প্লট কিনছে তাদেরকে আপনি একটু ফোন দিয়ে যাচাই করে নেবেন যে আপনি প্লট কিনছেন কি না, কিনলে কেমন দামে কিনছেন এবং এখানে কোনো ধরনের সমস্যা আছে কি না ইত্যাদি ভালো মন্দ কথা বলে নেবেন। ঠিক আছে, 6 নম্বর হলো সরেজমিনে গিয়ে আপনি তদন্ত করবেন। 7 নম্বর, প্লটটার ওপর কোনো লোন আছে কি না। বেশিরভাগ দেখা যায় কোম্পানিগুলো একটা ওই প্রজেক্ট করার পরে যখন সব কিছু রেডি হয়, তখন ওই প্রজেক্টের ওপর ব্যাংক থেকে বড় ধরনের লোন নেয়। কেন? প্রজেক্ট করার আগে বিভিন্ন ধরনের কস্ট থাকে, ভরাট খরচ থাকে, তারপরে রাস্তা করার খরচ থাকে, ইউটিলিটি বিল থাকে, এরকম নানা ধরনের খরচ থাকে, যেই খরচগুলো তারা লোনের ওপর নেন, কোনোভাবে চালান। এরপর যখন ওই কাজগুলো কমপ্লিট হয় তখন ব্যাংকের ওপর মোটা দাগে লোন নিয়ে থাকেন। তো এই জন্য 7 নম্বরে যেটা চেক করবেন, ওই প্লটটার ওপর কোনো ধরনের লোন আছে কি না। তো এটা গিয়ে আপনি সাব রেজিস্ট্রার অফিসে NEC
আপনি চেক করবেন, তাহলেই বুঝতে পারবেন যে ওই জমির উপর কোনো ধরনের লোন আছে কিনা। ঠিক আছে। 8 নম্বরে যে বিষয়টা আপনি চেক করবেন সেটা হলো আপনি যেই কোম্পানির কাছ থেকে প্লটটা কিনতেছেন সেটাকে আপনার কাছে কি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে কিনা। যদি বিশ্বাসযোগ্য মনে হওয়ার অবশ্যই প্রমাণ থাকতে হবে, বাস্তবিক প্রমাণ থাকতে হবে যে এই কারণে মনে হয় যে এটা বিশ্বাসযোগ্য, কিংবা এর কাছে এর আগে 5টা এরকম প্রজেক্ট কমপ্লিট করছে, সে কারোর সাথে প্রতারণা করে নাই, তাহলে বিশ্বাসযোগ্য। কিংবা যিনি প্রজেক্টটা করতেছেন তিনি আমার মামা হয়, খালু হয়, দাদা হয়, চাচা হয়, নানা হয়, তাহলে আপনি তার কাছ থেকে কোনো কি বিশ্বাসযোগ্যভাবেই বায়নার টাকা দিয়ে বায়না দলিল করতে পারেন। আর যদি আপনার যদি বিশ্বাসযোগ্য না হয়, তাহলে টাকা দেওয়ার সময় যে বায়না দলিল করবেন ওই বায়না দলিলটা রেজিস্ট্রেশন করে নেবেন, সাব রেজিস্ট্রার অফিস থেকে সুন্দর করে রেজিস্ট্রেশন করে নেবেন। এই হলো 8 নম্বর। 9 নম্বর লাস্ট অ্যান্ড ফাইনালি যে কাজটা করবেন সেটা হলো প্রতিবেশী যারা প্লট কিনছে, যেটা পূর্বে বলছি, প্রতিবেশী যারা প্লট কিনছে তাদের সঙ্গে কমিউনিকেশন করবেন যে আপনারা কোন দামে কী দামে প্লট কিনলেন, কেন আপনার কাছে এটা নিরাপদ মনে হয়। সেই সঙ্গে ওখানে যারা স্থানীয় আছে স্থানীয়দের সঙ্গে একটু কথা বলে নেবেন যে এই যে জায়গাটা, এই যে জমিটা, এই জমিটা কি খাস জমি নাকি এটা আসলেই মালিকানা জমি, এই বিষয়গুলো খোঁজ করবেন। এটা কার কাছ থেকে খোঁজ করবেন? এলাকার যে মুরব্বী যারা আছে তাদের কাছ থেকে খোঁজখবর করবেন। সেই সঙ্গে ওই এলাকায় যারা পত্রিকা বিতরণ করে, বিগত দেখা যায় 5 বছর ধরে যিনি পত্রিকা বিতরণ করতেছেন তার সঙ্গে একটু দেখা করবেন, তাহলে ওই জমিটার লোকেশন উনি ভালো বলতে পারবে। সেই সঙ্গে মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, তাদেরকে সঙ্গে কথা বলে একটু খোঁজখবর নেবেন যে এখানে যে প্রজেক্টটা করতেছে এটা কি মালিকানা জমি নাকি এটা কোনো খাস জমি। ঠিক আছে। স্থানীয় এবং এলাকা বিভিন্ন মানুষের কাছ থেকে আপনি খোঁজখবর বা তথ্য নেবেন। তো এই হলো মোটামুটি 9টা বিষয় বা 9টা দিক। এই 9টা দিক যদি আপনি চেক করে একটা প্লট কেনেন তাহলে আপনি প্রতারণা হওয়ার সুযোগ নাই বলতেই চলে। আবার বলতেছি, একটি প্লট কেনার আগে 9টি বিষয় কি কি চেক করবেন। 1 নম্বর হলো কোম্পানির রেপুটেশন কেমন, 2 নম্বর হলো প্রজেক্টের সরকারি অনুমোদন আছে কিনা, 3 নম্বর হলো আপনার উদ্দেশ্য বাসা করার জন্য নেবেন নাকি বাণিজ্য করার জন্য নেবেন, 4 নম্বর হলো টার্মস অফ কন্ডিশনগুলো ভালো করে পড়ে নেবেন, 5 নম্বর হলো হেডেন কস্ট আছে কিনা, 6 নম্বর হলো ইউটিলিটি কানেকশনগুলো ঠিক আছে কিনা, 7 নম্বর হলো সরেজমিনে গিয়ে তদন্ত করবেন, 8 নম্বর হলো প্লটের ওপর কোনো ঋণ বা মামলা আছে কিনা। সেই সঙ্গে 8 নম্বর 2টা বিষয়, 8 নম্বর এটাও যাচাই করবেন যে বিশ্বাসযোগ্য কিনা। আপনি যার কাছ থেকে নিচ্ছেন তিনি যদি আপনার পরিচিত কেউ হন তাহলে বিশ্বাসযোগ্য, আর পরিচিত যদি কেউ না হয়ে থাকেন তাহলে অবশ্যই বায়না দলিল করার সময় দলিলটা রেজিস্ট্রেশন করে নেবেন। এবং 9 নম্বর হলো প্রতিবেশী যারা আছে তাদের কাছ থেকে খুব সুন্দরভাবে সেটার তদন্তগুলো ভালো করে নেবেন যে ওইটা জমিটা কোনো খাস জমি কিনা এবং যিনি প্রজেক্টটা করতেছে উনি কি বৈধভাবে প্রজেক্টটা করতেছে কিনা। ঠিক আছে। স্থানীয়ভাবে যাদের সঙ্গে কথা বলা হলো তাদের সঙ্গে কথা বলবেন, অর্থাৎ স্থানীয় মুরব্বীদের সঙ্গে কথা বলবেন, পত্রিকাওয়ালাদের সঙ্গে কথা বলবেন এবং স্থানীয় যে মসজিদের মুয়াজ্জিন সাহেব হুজুর আছেন, ইমাম সাহেব হুজুর আছেন তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলবেন। তাহলে আসলেই ওই জমিটা খাস জমি নাকি মালিকানা জমি এই তথ্যটা পেয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, আশা করি বুঝতে পারছেন এই 9টি বিষয় যদি আপনি খুব ভালো করে চেক করে একটা প্লট কেনেন তাহলে 100% সম্ভাবনা আপনি কোনো ধরনের প্রতারণা মুক্তভাবেই একটা প্লটের মালিক হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই জালিয়াতি, ছলচাতুরি, চিটারি, প্রতারণা এই সব কিছু থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন এবং যারা এই সব করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখোশগুলো আমাদের সামনে উন্মোচন করে দিন এবং তাদের কপালে হেদায়েত থাকলে আল্লাহ তাদের হেদায়েত করুক, আর হেদায়েত না থাকলে আল্লাহ তাআলা নমরুদ, ফিরআউন, হামাদের মতো তাদেরকেও ধ্বংস করে দেখ। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত দেশ এবং দুর্নীতি মুক্ত রাষ্ট্র হিসেবে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।